তিনি কি উন্মাদ? বড় পার্টিগুলোতে স্থানীয় পর্যায়ে যে লড়াইগুলো চলে বা যেই ক্ষমতার চর্চা চলে সেটা কেমন? আসলে কি এটা কি সেই পুরনো সেই অবস্থায় আছে, নাকি মানে এখানে কোনো গুণগত পরিবর্তন আসতে পারতো বা এসেছে? মাহবাজী ভাই, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, ভাইয়ের যে কথা শুনছিলাম এবং এটা খুবই আসলে একটা সত্য কথন আমরা বলতে পারি যে যিনি 10 বছর জেলে ছিলেন বিএনপির হয়ে এবং যেই অগণতান্ত্রিক শাসন তখন চলছিল, তার এবং তার পরিবারের নামে 500টি মামলা ছিল এবং তাকে যখন এইরকম গণতন্ত্রের যাত্রা শুরু হবে তখন তাকে দল পরিবর্তন করতে হচ্ছে। এবং এই যে বিষয়গুলো, তার মানে মাঠ পর্যায়ে যারা তৃণমূলে কাজ করছেন, যারা বছরের পর বছর জেলে থাকছেন, তাদেরকে দল সেভাবে মূল্যায়ন করছে না। কাজেই এই জায়গায় তো পক্ষে বিপক্ষে নানান যুক্তি আমরা দিতে পারি। তাহলে তার আগে আমাদের কথা বলতে হবে যে তাহলে আসলে ফ্যাসিবাদ বিষয়টা কি, যে কথাটা আমরা বারবার শুনি যে ফ্যাসিবাদ আসলে কি। আওয়ামী লীগ আরেকটা জিনিস আমি একটু আপনাকে বলে রাখি, সেটা একটু যুক্ত করে যদি বলেন। যেমন সোশ্যাল মিডিয়া সব জায়গায় খুবই চলছে যে এখন যে সরকারটি চলছে, এই সরকার একটি বড় অংশই হচ্ছে উড়ে এসে জুড়ে বসা। হ্যাঁ, এটা সবসময় শুনি। এর আগে আওয়ামী লীগের সময় শুনতাম যে কাওয়ারা এসেছে, এটা শুরু করেছিলেন ওবায়দুল কাদের সাহেব এবং তার নামই হয়ে গেল কাওয়া কাদের। কারণ তিনি যারা এসেছিলেন হাইব্রিডদের নাম দিয়েছিলেন 2009 সালে কাওয়া। সেখান থেকে কিন্তু তার নামের সঙ্গে এটা যুক্ত হয়েছিল এবং এটা নতুন কিছু না। যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার সঙ্গে মধুর একটা সম্পর্ক থাকে এবং অনেকেই থাকে সব সময় সরকারি দল। আপনি আমাদের বহুরূপী উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী সাহেবের কথা ধরতে পারেন। আপনি দেখবেন ইদানিং তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখলে তিনি অনেক জাতীয়তাবাদী হয়ে উঠছেন, তিনি জিয়াউর রহমান প্রেমী হয়ে উঠছেন। আমরা কিন্তু তাকে বঙ্গবন্ধু প্রেমী হিসেবেও দেখেছি, তার স্ত্রীকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখেছি। আমরা পলক সাহেবের সাথে তার অনেক ছবি দেখেছি সেই সময়ে, আওয়ামী লীগের সময়। এবং তিনি তার পোস্টে এরকম লিখেছেন যে দুর্দান্ত কাজ করছেন এই সব তরুণ মন্ত্রীরা। এবং তারপরে তিনি আবার এও বলেছেন, যখন এই অভিযোগ উঠেছে তখন তিনি বলেছেন যে আমি আমেরিকান ক্লাবে বসে বাটন টেলিফোনে আওয়ামী লীগ পতনের আন্দোলনও করেছি। আবার এখন তিনি নানান রকম কথা বলছেন এবং বলছেন যে জুলাই আন্দোলনকে যারা মানবে না বা যারা অ্যাড্রেস করবে না তারা আর রাজনীতিতে থাকতে পারবে না, যেন জুলাইয়ের সোল এজেন্সি তারা কয়েকজন নিয়ে। তার মানে হচ্ছে ধরেন ক্ষমতা চর্চায় যখন বহুরূপীদের আগমন ঘটে যায়, হ্যাঁ, তখন আসলে কি ঘটে? রাজনীতি যখন অরাজনীতিকদের হাতে যায় তখন যা ঘটে। আপনি এই যে বহুরূপী ফারুকী, উনি তো একটি উদাহরণ মাত্র। এই সম্পূর্ণ রাজনীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যারা বিরাজনীতিকরণের পক্ষে তারা। আপনি দেখুন যে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিক সাহেবের একটা পোস্ট, বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল্লাহ আহমেদের মৃত্যুতে তিনি ইংরেজিতে একটি পোস্ট লিখেছেন। সেটার সংক্ষিপ্ত সার যদি আমরা খুঁজি তাহলে কি পাবো? তিনি লিখেছেন যে এরকম জঘন্য চরিত্রের তোফায়েল্লাহ আহমেদ, যিনি রক্ষী বাহিনী করেছেন এবং বিভিন্ন সময়ে যিনি রাজনৈতিক দুরাচার করেছেন, অর্থাৎ ওনাকে একজন মানুষ মারা গেছেন, প্রয়াণের পরপর তাকে যতখানি বিষোদ্গার করা সম্ভব তার চেয়েও তিনি বেশি চেষ্টা করেছেন। তাহলে আমরা যদি মাইনাস তোফায়েল্লাহ আহমেদ চিন্তা করি বাংলাদেশের রাজনীতিতে, আসলে আমরা কি পাবো বলুন তো? আমরা পাবো 69-এর যে ছাত্র অভ্যুত্থান হয়েছিল সেটা না হওয়ার সম্ভাবনা, কারণ তোফায়েল আহমেদ তো সেটা একটা বড় চরিত্র। অর্থাৎ আপনি যখন মাইনাস করে দিতে চান, কাকে কাকে মাইনাস করতে চাইলেন? তোফায়েল আহমেদের কথা যেহেতু বললেন, তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ ওঠানো হয়েছে, মানে আমরা এতদিন পরে আব্দুল মালিক এই মাথা পাথর দিয়ে ছাত্র সংঘের তখনকারী। জি, আপনি দেখুন এটা তো একটা একক অভিযোগ এবং সেটার ব্যাপারে আজকে অলরেডি পত্রিকার খণ্ডাংশ অনেকেই দিয়েছেন যে তখনকার ঘটনাটি কি ঘটেছিল। এবং একই সাথে যদি একটু যুক্ত করেন যে মানে এই যে রক্ষী বাহিনীর বিষয়। জি, আমি পুরোটাই আসছি। দেখুন, মালিক সাহেব যে নিহত হয়েছিলেন এবং এটা পত্রিকার খবরগুলো আজকে বিভিন্নভাবে এসে এটা উৎসাহীরা পড়ে নিতে পারেন যে তখন যিনি একদম প্রধান নেতা ছাত্রদের তোফায়েল আহমেদ, তার পক্ষে তো এইভাবে মারামারি করাই সেখানে সম্ভব না, কারণ তখন সকলেই উপস্থিত ছিল এবং এগুলো কিন্তু এখন পাওয়া যায়। পত্রিকা এমন একটা জিনিস যেটা রোজ কিয়ামতের দিন আপনি হাতে নিয়ে যেতে পারবেন। তার মানে এটা ডিলিটও করা যাবে না, এটা এডিটও করা যাবে না, যা একবার ছাপা হয়ে যায়। আপনি অনলাইন ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। পত্রিকা আপনি, এটা একটা দালিলিক প্রমাণ।
আচ্ছা 2000 মানুষ বা আমরা যেটা জাতিসংঘের হিসাবে জানি 864 মতো মানুষ মেরেছে আওয়ামী লীগ, আর অন্যান্য অনেক হিসাবে 1500 প্লাস 2000ই ধরলাম। এটা কোনটা, জুলাইয়ের কথা বলছেন? জুলাইয়ের কথা বলছি। সেটা নিয়ে কত কত অসন্তোষ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই, এবং যারা চাক্ষুষ তারা তো এটার বিচার চাইছেন এবং বিচার হচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে। আর 30,000 মানুষ মরে গেল, সেটার কোনো দালিলিক প্রমাণ নাই। রক্ষী বাহিনী এবং মারছে। যেই কারণে আজকে শাহবাগে গায়বানা জানাজা হয়েছে। আপনি চিন্তা করুন, 2000-এর প্রতিক্রিয়া যদি এমন হয়, হেলিকপ্টারে উঠতে হয়, 30,000-এর কি হয়েছিল? অর্থাৎ খালি একটা কথা বললেই হলো, মানে ব্যাপারটা রাজনীতিতে এমন দাঁড়িয়েছে যার যেখানে খুশি যা খুশি তা বলে ফেলবো। এবং আমি একটু শেষ করি এখানে 2 লাইন। যা খুশির উদাহরণ দেই। যা খুশি 1, বঙ্গবন্ধুকে ভারত টাকা দিয়ে আওয়ামী লীগ বানিয়েছিল পাকিস্তান থেকে চলে আসবার জন্য। যা খুশি 2, এখানে 15ই আগস্ট হয়েছিল কারণ ফ্যাসিবাদ তৈরি করেছিলেন বঙ্গবন্ধু, এই জন্য তাকে 8 বছরের শিশু সহ 22 জনকে নিহত হতে হয়েছে। তাহলে মাত্র 3 বছরে আজকে আপনি যেই বাজেট হতে যাচ্ছে তার ঘাটতি হচ্ছে 2,30,000 কোটি টাকার মতো। আর তখন বাংলাদেশের পুরো বাজেট কত টাকার ছিল? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেইখানে তার প্রধান নেতা কেন তার নিজের দেশের হাজার হাজার মানুষ মারতে শুরু করবেন? তিনি কি উন্মাদ?